আসসালামু আলাইকুম। প্রিয় একাদশ শ্রেণীর 2020-21 সেশনের শিক্ষার্থীরা, মানবিক শাখার অধ্যয়নরত যে সকল শিক্ষার্থীরা আজকে পরিণতি প্রথম পত্র ক্লাস করছো, প্রত্যেকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নিও। ঢাকা কলেজের অনলাইন ক্লাসে আজকে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, যে যেখানে অবস্থান করছো প্রত্যেকেই স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং সবাই বাড়িতে আছো, এবং সাথে সাথে তোমাদের নিজেদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে সচেতন করছো। আজকে পৌরনীতির তোমাদের সাথে সাথে এটা তৃতীয় ক্লাস। আজকে তোমাদের সাথে আমি পৌরনীতির ও সুশাসন এই কোর্সটির আজকে তোমাদের সাথে আমি দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সুশাসন, বা আমরা যাকে বলি ইংরেজিতে গুড গভর্নেন্স। তো আর কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসে ফিরে যাই। পরিবার, সমাজ এবং রাষ্ট্র সবকিছু মানব সভ্যতার বিবর্তনের ফল। মানব সভ্যতার বিবর্তনের একটি অংশ হিসেবে পরিবার, সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে, এবং এই সকল কিছুর তৈরি এবং বিবর্তন হয়েছে আসলে মানুষের সুখ, শান্তি এবং সমৃদ্ধি একটি সুখী ও আনন্দময় জীবন যাপনের জন্য। মোট কথা, মানুষের জননিরাপত্তা নিশ্চিত করার জন্য। আর এই জননিরাপত্তা বা প্রত্যেকটি মানুষের যার যা নিজস্ব স্বাধীনতা নিশ্চিত করার জন্যই আসলে সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা যে গড়ে উঠেছে, তারই একটি রূপ হিসাবে কিন্তু আমরা একটি কল্যাণকর রাষ্ট্রের দিকে আসলে ধাবিত হচ্ছি। তো আমরা যদি একটা সময় ছিল যখন শাসক এবং শাসিতদের মধ্যে একটি বৈরী সম্পর্ক ছিল, এবং দেখা যেত যে রাজারা তাদের প্রজাদের নিকট থেকে উৎপন্ন ফসলের মাত্র 6 ভাগের 1 ভাগ প্রজাদের দিত, আর বাকিটা পুরোটাই কিন্তু রাজারা তাদের নিজস্ব কোষাগারে নিয়ে যেত। এবং এই যে একটি বিনিময় প্রথা, রাজা এবং প্রজা বা শাসক এবং শাসিতদের মধ্যে একটি সম্পর্কর বিধান সে সময়ে ছিল। তো প্লেটো, অ্যারিস্টটল, ইবনে খালদুন সহ প্রমুখ যারা রাষ্ট্রবিজ্ঞানীগণ বা আমরা যাদেরকে বলি রাষ্ট্রচিন্তাবিদগণ, তারা কিন্তু সকলেই কিন্তু এভাবেই কিন্তু রাষ্ট্রের যে একটি অস্তিত্ব আছে এবং শাসক এবং শাসিতদের মধ্যে যে একটি সম্পর্ক স্থাপিত হতে পারে তার একটি জ্ঞান কিন্তু আমাদের কিন্তু এই বিখ্যাত যারা রাষ্ট্রচিন্তাবিদ তারা কিন্তু আমাদের দিয়ে গেছেন। তো এর থেকে আসলে বোঝা যায় যে রাষ্ট্রের যে বিবর্তন বা রাষ্ট্রের যে আবির্ভাব, এটি কিন্তু বর্তমানে যে বিবর্তনের যে ফসল যেটি আমরা এখন দেখতে পাই, তার উৎপত্তি কিন্তু তার মানে অনেক আগে থেকে বা অনাদিকাল পূর্বে। তো এর পরবর্তী পর্যায়ে আমরা দেখি যে 1917 সালে রাশিয়ায় যখন সমাজতান্ত্রিক রাষ্ট্রের সমূহ যখন উদ্ভব হয়, তখন রাষ্ট্রের কার্যাবলী এবং তার দায় দায়িত্ব আরো বেশি তখন বৃদ্ধি পায়। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা লক্ষ্য করে দেখব যে সমাজ এবং রাষ্ট্রের যে নানাবিধ সমস্যা এবং জটিলতাগুলো যেগুলো নাকি পরবর্তীতে বৃদ্ধি পেয়েছে, এবং তার নিরসনের জন্য যে বর্তমান বিশ্বে যে সকল ক্ষমতাধর এবং পুঁজিবাদী রাষ্ট্রগুলোকে আমরা দেখে থাকি, তারা শাসক এবং শাসিতদের মধ্যে এই যে বৈরী সম্পর্কের পরিসমাপ্তি ঘটিয়ে তারা একটি জনকল্যাণকর রাষ্ট্রের দিকে তারা ধাবিত হবার একটি ইঙ্গিত প্রদান করেন। এবং আমরা দেখি যে আধুনিক রাষ্ট্রের যে একটি সম্পর্ক, যে রাষ্ট্রের শাসক এবং শাসিতদের এর মধ্যে এমন একটি সম্পর্ক হবে যে রাষ্ট্রের শাসক হবে জনগণের বন্ধু, দার্শনিক এবং পরিচালক। এবং এই ধারণা থেকে বর্তমানে সকল রাষ্ট্র জনকল্যাণকর রাষ্ট্র, বা যাকে আমরা বলতে পারি যে কল্যাণকামী রাষ্ট্র। এবং এই কল্যাণকামী রাষ্ট্রের ব্যবস্থার একটি ধারণা বা একটি উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য আমরা সুশাসনের যে ধারণা বা গুড গভর্নেন্স থেকে আমরা দেখতে পারি। তো একটি রাষ্ট্রের নাগরিকদের আর্থসামাজিক অবস্থা, তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের ব্যক্তি স্বাধীনতা প্রকাশ করা বা তাদের অধিকারগুলো ভোগ করা, এটি কিন্তু একটি আধুনিক রাষ্ট্রের নাগরিকদের অন্যতম
প্রধান চাওয়া পাওয়া। এবং এই বিষয়টিকে কিন্তু বিশ্বব্যাংক এবং ইউএনডিপি এই বিষয়টিকে তারা কিন্তু নিশ্চিত করেছেন। এবং এভাবে একটি রাষ্ট্রের জনগণ তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের চাওয়া পাওয়া, তাদের নিজস্ব ব্যক্তি স্বাধীনতা এগুলো তারা রাষ্ট্রের শাসকের কাছে তারা যখন চেয়ে থাকে, তখনই কিন্তু শাসক এবং শাসিতদের এর মধ্যে এই বৈরী মনোভাবের পরিবর্তে একটি সম্পর্ক তৈরি হয়। এবং এই সুন্দর সম্পর্কের ভিত্তিতে আমরা যে ধারণাটি পেয়ে থাকি সেটি হচ্ছে সুশাসন বা গুড গভর্নেন্স। তো আসলে আমরা যদি সুশাসনের যে একটি আদি ধারণা যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে সুশাসন নামক যে একটি প্রত্যয়, সে প্রত্যয়টি শাসনের সাথে এই সুপ্রত্যয়টি যোগ করার কারণে এটির নাম হয়েছে সুশাসন। এবং এই সুশাসনের অর্থ হচ্ছে গিয়ে আমরা সাধারণভাবে আমরা যাকে বুঝে থাকি যে একটি নির্ভুল, দক্ষ এবং দায়িত্বশীল শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থায় সরকার বা রাষ্ট্র পরিচালনার যিনি শাসকের ভূমিকায় অবতীর্ণ থাকেন তিনি নির্ভুল, দায়িত্বশীল এবং একটি সুন্দর শাসন ব্যবস্থা যখন তৈরি করে রাষ্ট্র, তখনই আমরা বলে থাকি যে রাষ্ট্রে আসলে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। এবং এই সুশাসন প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমরা আসলে 4টি স্তম্ভ বা 4টি পিলারকে আমরা চিহ্নিত করে থাকি, যেমন দায়িত্বশীলতা, স্বচ্ছতা, বৈধতা এবং অংশগ্রহণ। তো এই 4টি স্তম্ভ বা পিলারের মাধ্যমে কিন্তু সুশাসন সর্বপ্রথম কিন্তু উৎপত্তি হয়ে থাকে। তো এই সুশাসন ধারণাটি আসলে সর্বপ্রথম বিশ্বব্যাংকের একটি প্রস্তাবিত এই ধারণার একটি অংশ হিসেবে আমরা তাকে চিহ্নিত করে থাকি। একটি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান বা উন্নয়ন সহযোগী অঙ্গ সংগঠনের একটি ধারণা থেকেই সুশাসন সর্বপ্রথম একটি উন্নয়নের প্রেক্ষাপটে সর্বপ্রথম সুশাসন ধারণাটি সর্বপ্রথম আলোচনায় এসে থাকে। 1989 খ্রিস্টাব্দে বিশ্বব্যাংক তার আলোচনার প্রেক্ষিতে রাষ্ট্রের শাসক এবং শাসিতদের মধ্যে সম্পর্ক কিরূপ হবে কল্যাণকামী রাষ্ট্রে, তার একটি আলোচনার পরিপ্রেক্ষিতে সর্বপ্রথম সুশাসন প্রত্যয়টি ব্যক্ত করে থাকে। তো সাধারণভাবে একটি উন্নয়নশীল দেশের অনুন্নয়নকে চিহ্নিত করে এবং সুশাসনের যে একটি অভাবটাকে সেটাকেই এই যে অনুন্নয়ন যে একটি ব্যবস্থা, একটি উন্নয়নশীল দেশে অনুন্নয়নের যে সকল দিকগুলো আছে সেগুলো চিহ্নিত করে পুনরায় সেই অনুন্নয়নটাকে উন্নয়নের দিকে ধাবিত করে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেটাকেই আমরা সাধারণভাবে আমরা সুশাসন বলতে পারি। তো আসলে আন্তর্জাতিক সংস্থাসমূহ এবং জাতিসংঘ কর্তৃক ঘোষিত যে প্রতিষ্ঠানসমূহ তারা সুশাসনকে এমন একটি প্রক্রিয়া বা একটি প্রসেস হিসাবে তারা দেখে নিয়েছে, যেখানে উন্নয়নের লক্ষ্যে শাসক এবং শাসিতদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করবে এবং রাষ্ট্রে অর্থনৈতিক এবং সামাজিক দিক থেকে সম্পদ ব্যবস্থার জন্য ক্ষমতার যখন প্রয়োগ করা হয়, রাষ্ট্রের শাসক যখন তার ক্ষমতা সমূহ রাষ্ট্রে এমনভাবে সুষম বন্টনের ভিত্তিতে ক্ষমতাটা যখন ভাগ করে ফেলবে, যেখানে নাকি শাসক এবং শাসিতদের মধ্যে একটি সুসম্পর্ক তৈরি হয়। তো এই ধরনের যে একটি ব্যবস্থা, যেখানে রাষ্ট্রের আর্থিক, সামাজিক, রাজনৈতিক সকল দিক থেকে ক্ষমতার তার সমবন্টন নিশ্চিত হবে এবং রাষ্ট্রের জনগণের জনকল্যাণ সাধন হবে, সেই প্রক্রিয়াটিকেই আমরা বলে থাকি হচ্ছে সুশাসন। তো ম্যাককরনির মতে ম্যাককরনি সুশাসনের একটি উল্লেখযোগ্য একটি সংজ্ঞা প্রদান করেছেন, যেখানে তিনি বলেছেন যে সুশাসন বলতে সাধারণভাবে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের বা সরকারের যে একটি সম্পর্ক এবং শাসক এবং শাসিতদের মধ্যে যে সম্পর্ক সেটিকে বোঝানো হয়ে থাকে। এখানে রাষ্ট্রের সুশীল সমাজ বলতে যেটি বোঝানো হয়েছে বা সমাজের যে সকল বুদ্ধিজীবী শ্রেণী আছে, যেমন লেখক, সাহিত্যিক, চিন্তাবিদ, তো এই সকল সুশীল সমাজে এই সকল বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে সরকারের যে সম্পর্ক এবং শাসক এবং শাসিতদের মধ্যে, অর্থাৎ
জনগণের সাথে রাষ্ট্রের শাসকদের যে সম্পর্ক, সেই বিষয়টিকে আমরা সুশাসন বলতে পারি। তো এখানে তো এই সকল সংজ্ঞাগুলোকে যদি আমরা একত্রিত করি বা এই সকল সংজ্ঞাগুলোকে বিভিন্ন চিন্তাবিদ বা বিশ্বব্যাংকের এই সংজ্ঞাগুলোকে সকল কিছুকে যদি আমরা একত্রিত করি, তাহলে আমরা বলতে পারি যে সুশাসন বলতে এমন একটি ধারণাকে বোঝানো হয় যে প্রশাসনে যদি জবাবদিহিতা থাকে, বৈধতা থাকে, স্বচ্ছতা থাকে এবং এতে যদি অংশগ্রহণের সুযোগটা উন্মুক্ত থাকে, বাক স্বাধীনতা সহ সকল রাজনৈতিক অধিকার সুরক্ষিত অবস্থায় থাকে, বিচার বিভাগের স্বাধীনতা থাকে, আইনের অনুশাসন থাকে বা আইনের শাসন থাকে এবং আইনসভার নিকট যদি শাসন বিভাগের জবাবদিহিতা বা দায়িত্বশীলতার নীতি বিরাজ করে, তখন যে একটি শাসন ব্যবস্থা রাষ্ট্রে তৈরি হয়, সেই ব্যবস্থাটিকে আমরা সাধারণভাবে বলে থাকি হচ্ছে সুশাসন। মোট কথা, সুশাসন প্রক্রিয়ার মাধ্যমে আমরা রাষ্ট্রের শাসন ব্যবস্থা বা জনগণের শাসন ব্যবস্থা সেই একটি প্রক্রিয়াকে নিশ্চিত করি যেখানে জনগণের ব্যক্তি স্বাধীনতা সহ বাক স্বাধীনতা এবং রাষ্ট্রের নাগরিকের যে মৌলিক যে গুণাবলীগুলো, সেগুলো যখন রাষ্ট্রে স্বাধীনভাবে নাগরিকরা যখন ভোগ করতে পারবে এবং রাষ্ট্রের শাসক যখন বন্ধুত্বসুলভ নীতির মাধ্যমে রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করবে এবং জনগণের অভাব অভিযোগগুলো যথাযথভাবে সেগুলো তারা সমাধানের চেষ্টা করবে, সেই প্রক্রিয়াটিকেই আমরা বলতে পারি হচ্ছে সুশাসন। মোট কথা, সুশাসন হচ্ছে উন্নয়নের একটি সর্বোচ্চ ধাপ যেখানে রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে সমস্ত যে অনুন্নয়ন বা যেগুলো শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে সরকারকে পিছুপা করে এমন সব অনুন্নয়নের যে ধারাগুলো, এই সুশাসন প্রক্রিয়ার সবগুলো লুপ্ত হবে এবং রাষ্ট্রের সমগ্র দিক থেকে শুধুমাত্র উন্নয়নের ধারাই বর্ষিত হবে। এই ধরনের একটি নীতিকে আমরা বলতে পারি হচ্ছে সুশাসন। তো এখন জি বিল এবং ইউএনডিপি এর মতে সুশাসন, একটি রাষ্ট্রের সুশাসন আসলে প্রতিষ্ঠিত কতটুকু হয়েছে তার কিছু উপাদান বা বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি। তো এই সকল বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা বলতে পারবো যে আসলে রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে কিনা। তো তোমাদের সাথে যেই পয়েন্টগুলো বা যে উপাদানগুলো যেগুলো খুব গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়েই তোমাদের সাথে আলোচনা করব, আর বাকিগুলো যেগুলো আছে সেগুলো তোমরা বইতে দেখতে পারবে। যেমন প্রথমে আমরা দেখি যে গণতন্ত্র। একটি রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠিত হতে হলে অবশ্যই রাষ্ট্রে গণতন্ত্রের সুষ্ঠু চর্চা বিরাজ থাকতে হবে। গণতন্ত্রের যদি সুষ্ঠু চর্চা বা গণতান্ত্রিক রাষ্ট্র যদি না হয়, তাহলে কিন্তু রাষ্ট্রে কখনো সুশাসন প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। এরপর আমরা দেখব যে সুশাসনের আরেকটি উপাদান হিসেবে আমাদের প্রয়োজন, সেটি হচ্ছে অংশগ্রহণমূলক প্রক্রিয়া। অংশগ্রহণমূলক প্রক্রিয়া বলতে এখানে আসলে বোঝানো হচ্ছে যেখানে রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে শাসক এবং শাসিত বা জনগণের অংশগ্রহণের সুযোগ থাকে। জনগণের রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে নীতি নির্ধারণ, মত প্রকাশ, পরামর্শমূলক যে কোনো তথ্য আদান প্রদান, সকল ক্ষেত্রে যখন এই নীতি বা অধিকারগুলো বাস্তবায়নের যখন সুযোগ থাকে, তখনই আমরা বলতে পারি যে আসলে রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠিত হবার দিকে ধাবিত হচ্ছে। এরপরে জনগণের অবশ্যই নৈতিক মূল্যবোধ থাকতে হবে। নৈতিক মূল্যবোধ বলতে এখানে বোঝানো হচ্ছে যে রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠিত করবার যে একটি ইচ্ছা বা একটি মনোভাব, শুধুমাত্র দেশের সরকারেরই সুশাসন প্রতিষ্ঠা করবার নীতি মনোভাব থাকলেই হবে না, জনগণের মধ্যেও সেই নীতি বা মনোভাবটাকে তৈরি করতে হবে যে রাষ্ট্রে যেন সুন্দর একটি উন্নয়নকামী শাসন ব্যবস্থা বিরাজ করে। জনগণ এবং সরকার উভয়ের মধ্যে স্বচ্ছতা থাকতে হবে। সরকার যখন তার শাসন কার্য বা রাষ্ট্র কার্যক্রম পরিচালনা করবে, তখন অবশ্যই তাকে তার কাজের জন্য জবাবদিহি থাকতে হবে এবং জনগণের কাছে
তার কর্মকাণ্ডের একটি স্পষ্টতা থাকতে হবে। কোনো কিছু জনগণকে আড়ালে রেখে বা জনগণকে কি হিসাবে বাইরে রেখে বা জনগণের অগোচরে সরকার কখনো রাষ্ট্রের কোনো কাজ করবে না। সরকার যে কাজই করুক না কেন সেটি অবশ্যই জনগণকে অবহিত করার মাধ্যমেই তাকে করতে হবে। অর্থাৎ রাষ্ট্রের শাসকগণ যদি সরকারের বা যারা রাষ্ট্র কার্যক্রম পরিচালনার কাজে ন্যস্ত থাকে তারা যদি তাদের কার্যক্রমগুলো স্বচ্ছ আয়নার মতো জনগণের সামনে তুলে ধরে, তখনই একটি রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠাটার পথ আসলে তৈরি হবে। এরপরে আমরা দেখি যে অবশ্যই এই শাসকদের কর্মকাণ্ডের মধ্যে বৈধতা থাকতে হবে। এখানে বৈধতা বলতে বা সরকারের যে সকল গৃহীত যে নীতি বা নীতিমালাগুলো সেগুলো বৈধতা এবং আইনের কর্তৃক সেগুলো সমর্থিত হতে হবে। সরকার বা প্রশাসনের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিগণ কোনো কাজ বা কোনো সিদ্ধান্ত কখনো আইনের বাইরে রেখে কখনো করতে পারবে না। তাকে অবশ্যই আইন এবং সংবিধান অনুসরণ করে রাষ্ট্রের সমস্ত নীতিমালা বা আইন তৈরি করার যে একটি প্রবণতা সেটি অবশ্যই তৈরি করতে হবে। তো একটি অনির্বাচিত, অগণতান্ত্রিক বা স্বেচ্ছাচারী বা সামরিক শাসন, এই ধরনের শাসন কখনো কিন্তু বৈধ কোনো সরকার কখনো তৈরি করতে পারে না। তো সরকারকে যেমন অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রে নির্বাচিত হতে হবে, ঠিক একইভাবে সরকার তার কর্মকাণ্ডগুলো যেন বৈধ এবং সংবিধান সম্মত উপায়ে যেন করে সেই বিষয়টিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সরকারকে তার সমুদয় কাজের জন্য দায়িত্বশীল থাকতে হবে, কারণ সরকার বা শাসক পর্যায়ে শাসক শ্রেণী তাদেরকে এই জিনিসটি অনুধাবন করতে হবে যে যেহেতু তারা নির্বাচিত সরকার এবং গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে তারা নির্বাচিত হয়ে জনগণের শাসন কার্য পরিচালনা করতে তারা এসেছে, এজন্য তাদেরকে অবশ্যই তাদের কর্মকাণ্ডগুলো বা তাদের যে দায় দায়িত্বগুলো সেটি অবশ্যই দায়িত্বশীলতার ভিত্তিতে কাজ করতে হবে। কারণ তারা কিন্তু জনগণের কাছে, যেহেতু তারা নির্বাচিত সরকার, তারা দায়বদ্ধ এবং জনগণের ভোটে যেহেতু তারা নির্বাচিত, এজন্য তাদের সমুদয় সবসময় তাদের সমুদয় কাজের জন্য তাদের জনগণের নিকট তাদের একটি দায়বদ্ধতা থাকতে হবে। এবং এই যে একটি দায়িত্বশীলতার নীতি তাদেরকে কিন্তু যে কোনো অগণতান্ত্রিক বা যে কোনো স্বৈরতান্ত্রিক কর্মকাণ্ড করার থেকে কিন্তু সবসময় দূরে রাখবে। এরপরে হচ্ছে কি রাষ্ট্রে অবশ্যই আইনের শাসন বিরাজ করতে হবে, যেটি নাকি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে আমরা বলতে পারি যে কেউ আসলে আইনের ঊর্ধ্বে নয়, সবাই আইনের মধ্যে এবং সমাজের শাসক শ্রেণী থেকে শুরু করে দিনমজুর পর্যন্ত প্রত্যেককেই আইনের শাসনের আওতাভুক্ত এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের সকল নাগরিক যদি রাষ্ট্র প্রদত্ত আইনসমূহ যথাযথভাবে মেনে চলে এবং রাষ্ট্র এবং কেউ যদি আইন অমান্য করে তাকে অবশ্যই শাস্তির বিধান পেতে হবে। এই একটি ভীতি যখন শাসক এবং জনগণের মধ্যে যখন কাজ করবে তখনই তারা কিন্তু রাষ্ট্রের আইনটি যথাযথভাবে মেনে চলবে এবং রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। অবশ্যই সুশাসনের জন্য একটি স্বাধীন বিচার বিভাগ প্রয়োজন, কারণ বিচারকরা যদি কোনো রকম ভয়, ভীতি বা কোনো রকম চাপের মধ্যে না থেকে তারা যদি স্বাধীনভাবে তাদের কর্মকাণ্ডগুলো পরিচালনা করে বা বিচার কার্যগুলো সম্পন্ন করে, তাহলেই কিন্তু রাষ্ট্রের জনসাধারণ বা জনগণ বিচার বিভাগের প্রতি একটি আস্থা থাকবে এবং বিচার বিভাগকে অবশ্যই নির্বাহী বিভাগের থেকে মুক্ত থাকতে হবে। বাংলাদেশের বিচার বিভাগ 1997 সালে 1 নভেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ একটি আলাদা বিভাগ হিসেবে এবং স্বাধীন এবং নিরপেক্ষ একটি বিভাগ হিসেবে ঘোষিত হয় এবং এর মাধ্যমে বাংলাদেশে কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে প্রথম কিন্তু বিচার বিভাগকে একটি আলাদা একটি স্বাধীন এবং স্বতন্ত্র একটি বিভাগ হিসেবে ঘোষণা করা হয় এবং বিচারকরা তাদের দায় দায়িত্ব, বিচারকদের নিয়োগ, কর্মকাণ্ড এবং তাদের যে পদোন্নতি সবকিছুই কিন্তু স্বাধীনভাবে হতে হবে এবং নির্বাহী বিভাগের আওতা মুক্ত রেখে তখনই আমরা বলতে পারবো যে একটি স্বাধীন বিচার বিভাগ রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়েছে।
সরকারকে অবশ্যই দক্ষ হতে হবে এবং দক্ষতার সাথে এবং রাষ্ট্রের যে শাসন কার্যগুলো সেগুলো পরিচালিত হতে হবে একটি গণতান্ত্রিক এবং দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন শাসকই পারে একটি রাষ্ট্রে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে, এবং গণতন্ত্রের ধারা যখনই অব্যাহত থাকবে তখনই আমরা বলতে পারবো যে রাষ্ট্রে অবশ্যই সুশাসন প্রতিষ্ঠার পথ আসলে তৈরি হয়েছে। তো জনগণের সেবা ধর্মী যে একটি মনোভাব বা জনগণকে সেবা নিশ্চিত করা এবং এই সেবা নিশ্চিত করার জন্য জনগণের সবসময় পাশে থাকা বা জনগণের যে কোনো বিপদ আপদে সরকার সবসময় সাহায্য সহযোগিতা করা, তো এই যে একটি মনোভাব সেটি অবশ্যই একজন শাসকের মধ্যে থাকতে হবে। শাসকের মধ্যে আরেকটি জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গিয়ে বিকেন্দ্রীকরণ, যে সরকার তার সমুদয় ক্ষমতা নিজের কাছে না রেখে সরকার একেবারে উপজেলা পর্যায় থেকে শুরু করে একেবারে স্থানীয় সরকার পর্যন্ত ঢেলে সাজিয়ে ক্ষমতার ভাগ করে শাসন কার্য পরিচালনা করা। কারণ সরকার যখন বা শাসক যখন সমুদায় ক্ষমতা মুষ্টিমেয় করে তা নিজের কাছে রেখে যখন সরকার পরিচালনা করবে তখনই কিন্তু রাষ্ট্রে অনিয়ম এবং দুর্নীতি দেখা দিবে, এবং এটি সুশাসনের পথে একটি সবচেয়ে বড় অন্তরায় হিসেবে আমরা দেখতে পারি। এছাড়া আরেকটি জিনিস গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে একটি শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তুলতে হবে। স্থানীয় সরকার শক্তিশালীকরণ বা স্থায়ীকরণের যে একটি প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা সরকারের মধ্যে আসতে হবে, এবং এই স্থানীয় সরকারটা যখনই শক্তিশালী হবে তখনই কিন্তু রাষ্ট্রের যে একদম তৃণমূল থেকে শুরু করে সরকারের উচ্চ পর্যায়ে পর্যন্ত সকলেরই কিন্তু একটি দায়বদ্ধতা থাকবে এবং একটি দায়িত্বশীলতা থাকবে। সুশাসনের জন্য লিঙ্গ বৈষম্য যে নীতিটা বা লিঙ্গ বৈষম্য ওর যে একটি ধারণা সেটি অনুপস্থিত হতে হবে। সমাজের সকল আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সকলের জন্য নির্বিশেষে সকলকে সমান সুযোগ সুবিধা দিতে হবে, এবং সমাজ সুযোগ সুবিধার ভিত্তিতেই কিন্তু রাষ্ট্রে সুশাসন বিরাজ করবে। তো আসলে বর্তমান বিশ্বের সকল রাষ্ট্রকে যেমন কল্যাণকর রাষ্ট্র হিসেবে আমরা দেখে থাকি, তো এই কল্যাণকর রাষ্ট্রের ব্যবস্থাটাকে আরো বেশি সচল করতে হলে আমাদের এই সুশাসন আসলে প্রত্যেকটি গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। কিন্তু দেখা যায় যে আমাদের মতো যে সকল রাষ্ট্র উন্নয়নশীল বা অনুন্নত বা উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে, বা যে সকল দেশ যেমন মধ্যমায়ের দেশ বাংলাদেশ, তো এই সকল দেশে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের কিছু সমস্যায় আমরা পতিত হই, এবং এই সমস্যাগুলোকে যদি আমরা চিহ্নিত করে সেগুলো যদি এই সমাধানের ব্যবস্থার দিকে নিয়ে যাই তাহলে কিন্তু অনেকাংশেই আমরা সুশাসনের দিকে ধাবিত হব। তো এখন তোমাদের সাথে আমি সুশাসন প্রতিষ্ঠা করার কি কি সমস্যা এবং এগুলোর সমস্যার সমাধানের উপায় সমূহ কি সেগুলো তোমাদের সাথে একসাথে আলোচনা করব। সুশাসন প্রতিষ্ঠার জন্য যে সমস্যাটি আমরা দেখি সেটি হচ্ছে কি বাক স্বাধীনতার অভাব। অনেক সময় দেখা যায় যে আমাদের দেশের জনগণ এবং তাদের সংবাদ মাধ্যম প্রচার মাধ্যম এবং যেগুলোকে আমরা সাধারণভাবে মিডিয়া বলি, তারা জনগণের যে সকল অভাব অভিযোগগুলো স্বাধীনভাবে প্রেসের মাধ্যমে সেগুলো অনেক সময় জনসম্মুখে প্রকাশ করতে অনেক সময় ব্যর্থ হয়, এবং জনগণ যদি তাদের নিজেদের চাওয়া পাওয়া বা নিজেদের অভাব অভিযোগ যদি স্বাধীনভাবে ভাবে সরকারের কাছে যদি সেগুলো পেশ করতে না পারে তাহলে কিন্তু সরকার এবং শাসকের মধ্যে একটি কমিউনিকেশন গ্যাপ বা একটি যোগাযোগ মাধ্যমের যে একটি ব্যাঘাত সেটি কিন্তু হয়ে যায়। তো এই সমস্যাটাকে চিহ্নিত করে এর জন্য যে যথাযথ যে ব্যবস্থা, যথাযথ যে কর্তৃপক্ষ, যে সমাজের আসলে প্রত্যেককে এই বিষয়ে আরো বেশি সচেতন হতে হবে, এবং সরকার এবং মিডিয়া মাধ্যম এবং যারা নাকি এই ধরনের কণ্ঠরোধ করে জনসাধারণকে, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে এর জন্য যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো অনেক সময় দেখা যায় যে আমাদের দেশের মতো যে সকল দেশ আসলে উন্নয়নশীল সে সকল দেশে অনেক সময় রাজনৈতিক স্থিতিশীলতার অভাব আমরা লক্ষ্য করি, বা অনেক সময় দেখা যায় যে সহিংসতা আসলে বিরাজ করে। তো রাজনৈতিক স্থিতিশীলতার অভাব যেমন অনুন্নত এবং উন্নয়নশীল দেশে আমরা দেখি যে রাজনৈতিক স্থিতিশীলতার অভাব লক্ষ্য করা যায়, এবং নির্বাচিত সরকারের কাছে
কাছে ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়াটা, সেটা অনেক সময় একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে হয় না, বা অনেক সময় দেখা যায় যে বিরোধী দলগুলো গণতান্ত্রিক ধারার সাথে পুরোপুরিভাবে সংযুক্ত হতে চায় না, বা নির্বাচন বয়কট করে, বা নির্বাচনের যে ফলাফলটা সেটিকে আসলে তারা প্রশ্নের সম্মুখীন করে ফেলে। তো এই ধরনের যে সকল সমস্যাগুলো, সেগুলো সাধারণত উন্নয়নশীল এবং অনুন্নত দেশেই আমরা দেখতে পারি। তো তার কারণে যেটি হয় সেটি হচ্ছে যে সরকার পরিবর্তনের যে ধারাটা, সেটি আসলে সুষ্ঠুভাবে সম্মত হয় না, এবং তার কারণে রাষ্ট্রে রাজনৈতিক অস্থিতিশীলতা বা রাজনৈতিক সহিংসতা, এবং এই ইস্যুটাকে কেন্দ্র করে দেশে একটি সহিংস পদ্ধতির যে একটি গণতন্ত্রের ধারা সূচিত হয়, এবং এই বিষয়গুলোকে যেন পুরোপুরিভাবে বন্ধ রেখে জনগণকে আরো সজাগ হতে হবে, সাথে সাথে সরকারকেও আরো বেশি সচেতন হতে হবে, সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীকেও যেন প্রত্যেককে যেন গণতন্ত্রের যে ধারাটা সেটিকে যেন অবশ্যই সম্মান করে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে অবশ্যই সরকার এবং জনসাধারণকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা অবতীর্ণ হতে হবে, যে আসলে দেশে গণতন্ত্র এবং সকলের ভবিষ্যতের জন্য একটি সুষ্ঠু ধারা তৈরি করতে হলে অবশ্যই কিন্তু গণতন্ত্রের ধারাটিকে আরো বেশি অগ্রগামী করতে হবে। তো এরপরে আমরা দেখি যে আসলে আমলাদের জবাবদিহিতার অভাব। তো অনেক সময় দেখা যায় যে সরকারের যারা উচ্চ পর্যায়ে যারা অবস্থান করছে বা যারা আমলা, তারা অনেক সময় নিজেদেরকে জনগণের প্রভু হিসেবে তারা ধরে থাকে বা দেখে থাকে। তো এর জন্য যেটি হয় যে জনগণের কাজ করার জন্য তারা সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হবার পরও তারা কিন্তু সেরকম দায়িত্বশীল কোনো ভূমিকা বা জনগণের কাছে কোনো জবাবদিহিতা তাদের থাকে না। তো তার জন্য যে সমস্যাটি হয় সেটি হচ্ছে আমলারা তখন জনগণের প্রভু মনে করে, এবং শাসক শ্রেণীর ন্যায় তারা জনগণের কাজ করার বিপরীতে তারা জনগণকে সকল দিক থেকে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, এবং জনগণের ব্যক্তি স্বাধীনতাটা সেই সময় বিঘ্নিত হয়। তো এই জিনিসটা আমলাদের এই সমস্যাটা বা আমলাদের এই যে ধ্যান ধারণাটা, সেই ধ্যান ধারণাটা পরিবর্তন করতে অবশ্যই আমলাদের এক্ষেত্রে সামনে এগিয়ে আসতে হবে, এবং সাথে সাথে সরকারকেও, এবং সরকার এবং আমলা প্রত্যেকের একটি সুস্পষ্ট নীতিমালার মাধ্যমে কিন্তু জনগণ আরো বেশি একটি দায়িত্বশীল সরকার ব্যবস্থার দিকে কিন্তু ধাবিত হবে। অনেক সময় আমরা দেখি যে সরকারের জবাবদিহিতার অভাব থাকে, সরকার তার কর্মকাণ্ড সম্বন্ধে বা তার কাজ সম্বন্ধে জনগণের নিকট তারা দায়বদ্ধ থাকে না, বা নির্বাচিত সরকারের অধীনে দিয়ে যখন নির্বাচন হয় তখন দেখা যায় যে নির্বাচনে জয়ী হবার পরে সরকার অনেক সময় ভুলে যায় যে আসলে তারা জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হয়েছে, এবং তারা তাদের কর্মকাণ্ডের ক্ষেত্রে অনেক সময় দায়িত্বশীল মনোভাব পোষণ করতে পারে না, এবং এই দায়িত্বশীলতার তার অনুপস্থিতির জন্য অনেক সময় দেখা যায় যে সরকার এবং জনগণের মধ্যে একটি যোগাযোগের ক্ষেত্রে একটি বিঘ্নিত হয়, বা যোগাযোগ ব্যবস্থাটা সঠিকভাবে হয় না, এবং এটি সুশাসন প্রতিষ্ঠার পথে একটি বড় অন্তরায়। সরকারকে আরো বেশি দায়িত্বশীল হতে হবে, আরো বেশি দক্ষতা এবং যোগ্যতা সম্পন্ন হতে হবে, এবং তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে তারা জনগণের ভোটে যেহেতু তারা নির্বাচিত, এবং জনগণের কাছে তাদেরকে অবশ্যই প্রতিটি কাজের জন্য তাদের দায়বদ্ধ থাকতে হবে। রাষ্ট্রে অবশ্যই আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে একটি সমস্যা দেখা যায়, যেমন অধ্যাপক ডাইসির মতে আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য আমাদের 3টি শর্ত প্রয়োজন। এগুলো হইল আইনের দৃষ্টিতে সম অধিকার, আইনের সমান আশ্রয় লাভের অধিকারী, শুনানি গ্রহণ ব্যতীত রাষ্ট্রে কাউকে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে না। তো এই নীতির ভিত্তিতে রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, কিন্তু উন্নয়নশীল দেশগুলোতে এই সমস্যাটি দেখা যায় যে রাষ্ট্রে সঠিকভাবে যে আইনের শাসন সেটি আসলে প্রতিষ্ঠিত হচ্ছে না, এবং প্রতিষ্ঠিত না হবার জন্যই আমরা সুশাসনের ক্ষেত্রে আমরা সমস্যা দেখা দিচ্ছি। রাষ্ট্রের আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই সংবিধান সম্মত পদ্ধতিতে এবং সংবিধানের বিধিবিধানের আলোকে অবশ্যই এটি খেয়াল রাখতে হবে যে আইনকে শ্রদ্ধা করা বা আইনের নিয়ম নীতিকে মেনে চলা সেটি শুধুমাত্র সরকারের দায়িত্ব নয়, রাষ্ট্রের বসবাসরত জনগণেরও এটি একটি নৈতিক মূল্যবোধের পরিচয়।
অনেক সময় দেখা যায় যে আমলারা তাদের অদক্ষতার কারণেও শাসন ক্ষমতায় তারা সুস্পষ্ট তেমন কোনো ভূমিকা রাখতে পারে না। যেমন আমরা দেখি যে অনেক সময় রাজনৈতিক ক্ষেত্রে প্রাধান্য বা তাদের নিয়োগ পদোন্নতি এ সকল বিষয়ে অনেক সময় সুস্পষ্ট যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে তারা অনেক সময় নিয়োগপ্রাপ্ত হয় না, এবং অদক্ষ প্রশাসকের কাছে যখন রাষ্ট্রের ক্ষমতা যখন অর্পিত হয় তখনই কিন্তু রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠার পথটা আসলে রুদ্ধ হয়, এবং এই সুশাসন প্রতিষ্ঠার পথ রুদ্ধ হবার কারণে আমরা দেখি যে আসলে জনগণ তাদের ন্যায্য দাবি দাবাগুলো কিন্তু আসলে প্রতিষ্ঠিত করতে পারে না। এছাড়া আমরা দেখি যে রাষ্ট্রের বিচার বিভাগের স্বাধীনতা না থাকা, যে উন্নয়নশীল দেশগুলোতে অনেক সময় কিন্তু বিচার বিভাগগুলো স্বাধীন নয়, তারা নির্বাহী বিভাগের আওতাভুক্ত, এবং এই বিচার বিভাগের স্বাধীনতা না থাকার কারণে জনগণ তাদের অভাব অভিযোগগুলো বিচারকের কাছে তারা নিয়ে যেতে তারা অনেক সময় ব্যর্থ হয়, এবং এই বিষয়টিকে অবশ্যই সরকারকে সচেষ্ট হতে হবে, এবং বিচার বিভাগকে অবশ্যই নির্বাহী বিভাগ থেকে যেন পুরোপুরিভাবে আলাদা হয় সেই বিষয়টিকে অবশ্যই তাকে দেখতে হবে। এছাড়া আমাদের যে রাজনৈতিক যে সকল অঙ্গীকারগুলো আমরা দেখি, সেই অঙ্গীকারগুলোর অভাব আমরা লক্ষ্য করি, যে আসলে আমাদের নির্বাচিত সরকারগুলো যখন নির্বাচিত হয় তখন তারা ক্ষমতায় যাওয়ার পরে তাদের মধ্যে কিন্তু ওই নির্বাচনের যে প্রতিশ্রুতিগুলো তারা অনেক সময় সেগুলো কিন্তু মেনে চলতে কিন্তু পারে না। তো এই মেনে না চলার কারণে দেখা যায় যে জনগণের মধ্যে একটি ক্ষোভ দেখা দেয়, এবং জনগণ সরকারের সাথে সহযোগিতার যে ক্ষেত্রগুলো সেগুলো আসলে অনেক সময় তারা সহযোগী মনোভাবে কাজ করতে অনেক সময় চায় না। তো এভাবে জনগণের সরকারের প্রতি যে আস্থা এবং বিশ্বাস সেটি নষ্ট হয়। তো এই জিনিসগুলোকে অবশ্যই যারা সরকারি দল এবং বিরোধী দল তাদের অবশ্যই মনে রাখতে হবে যে তারা তাদের যে নির্বাচনের আগে যে অঙ্গীকারগুলো আছে সেগুলো যেন অবশ্যই তারা পূরণ করে, এবং জনগণের অভাব অভিযোগগুলো যেন তারা সরকারের কাছে বা জনসমক্ষে জনগণের কাছে যথাযথভাবে তুলে ধরতে পারে, সেই জন্য যথাযথ ব্যবস্থা করে। রাষ্ট্রে অবশ্যই দুর্নীতির প্রসার যেটি আছে সেটি একটি অন্যতম সমস্যা। দুর্নীতির প্রসারটাকে কমিয়ে দুর্নীতিকে একটি সীমিত মাত্রার মধ্যে রাখা বা দুর্নীতির বিষয়টিকে প্রশ্রয় না দেওয়া সেটি আরেকটি জিনিস, সেটি লক্ষ্য রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে আমাদের দেশের মধ্যে যে সকল দেশ উন্নয়নশীল দেশ তাদের দেশে অকার্যকর সংসদ দেখা যায়। এখানে অকার্যকর সংসদ বলতে বোঝানো হচ্ছে যে সংসদ সরকারি দল এবং বিরোধী দল উভয়ের সম্মিলনে গঠিত। এখন যদি সংসদে যদি সরকার কোনো অগণতান্ত্রিক উপায়ে রাষ্ট্রের শাসনভারটা গ্রহণ করে, অথবা সরকারের নির্বাচিত হবার পর সংসদে যদি কোনো বলিষ্ঠ এবং কোনো প্রতিষ্ঠিত কোনো বিরোধী দল না থাকে, বা বিরোধী দল যদি সংসদ বয়কট করে বা সংসদ অধিবেশনে অনুপস্থিত থাকে, তখনই এই ধরনের পরিস্থিতিকে আমরা বলি অকার্যকর সংসদ। এবং অকার্যকর সংসদ একটি উন্নয়নশীল দেশের জন্য একটি প্রধান সমস্যা, কারণ সংসদ হচ্ছে সরকারি এবং বিরোধী দল উভয়ের একটি সমালোচনার একটি কেন্দ্র। তারা সংসদে বসে তারা গঠনমূলক আলোচনার মাধ্যমে রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ করবে। এখন সংসদে যদি উভয় দলের মধ্যে সমঝোতা না থাকে বা কোনো দল যদি অনুপস্থিত থাকে, তাহলে কিন্তু সংসদটা কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু বা সমালোচনার কেন্দ্রবিন্দুকে কিন্তু পরিণত হবে না। তো এই ধরনের এই সংসদকে আমরা বলি অকার্যকর সংসদ। এই অকার্যকর সংসদ সুশাসনের জন্য সবচেয়ে বড় একটি প্রতিবন্ধকতা। এই অকার্যকর সংসদের কে আরো বেশি কার্যকর সংসদ হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে সরকারি এবং বিরোধী দলের মধ্যে সহিংসতার নীতিটাকে পরিহার করে একটি সমঝোতার সম্পর্ক প্রতিষ্ঠিত করতে হবে, এবং জনগণকে এবং তাদেরকে অবশ্যই জিনিসটি মনে রাখতে হবে যে তারা উভয়ই কিন্তু জনগণের কর্তৃক নির্বাচিত তারা প্রতিনিধি, এবং জনগণের কাছে তাদের একটি দায়বদ্ধতা আছে, এবং তারা জনগণই তাদের সংসদে যেমন বসিয়েছে। এজন্য জনগণকে তারা তাদের নিজস্ব অবস্থানে থেকে জনগণের অবশ্যই সর্বোত্তম সেবাটা নিশ্চিত করা এটি সরকার এবং বিরোধী দল উভয়ের একটি প্রধান লক্ষ্য।
এছাড়া উন্নয়নশীল দেশে আমরা দেখি আমাদের দারিদ্র্য একটি প্রধান সমস্যা, যে বেশিরভাগই মানুষ দারিদ্র্য সীমার নিচে অবস্থান করছে। এই সমস্যাগুলো চিহ্নিত করে দারিদ্র্যকে কমিয়ে রাখতে হবে। এছাড়া আমাদের অবশ্যই ক্ষমতার ভারসাম্যর যে অভাব আমরা দেখতে পারি, যে আমাদের একমাত্র পৃথিবীর মার্কিন যুক্তরাষ্ট্রের ছাড়া পৃথিবীর কোনো দেশে ক্ষমতার যে ভারসাম্য বা ক্ষমতার যে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, সরকারের যে 3টি বিভাগ আছে, এই 3টি বিভাগ তাদের যথাযথভাবে তাদের কার্যক্রমগুলো যখন পরিচালনা করতে পারে, একটি বিভাগ যখন আরেকটি বিভাগের কর্মকাণ্ডে কখনো যদি হস্তক্ষেপ না করে, তখনই আমরা বলতে পারি যে আসলে রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্যটা বিরাজ করছে। কিন্তু একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের কিছুটা ক্ষমতার ভারসাম্য আছে, এছাড়া বিশ্বের কোনো দেশে কখনো ক্ষমতার ভারসাম্য সঠিকভাবে বিরাজ করে না। এজন্য দেখা যায় যে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এটি আর একটি প্রধান সমস্যা। তো এই সমস্যাটাকে একটি যথাযথ পরিত্রাণের ব্যবস্থা করতে হবে, এবং অবশ্যই হচ্ছে যে স্বাধীন এবং নিরপেক্ষ একটি নির্বাচন কমিশন থাকতে হবে। কারণ যারা নির্বাচন পরিচালনার কাজে যারা নিয়োজিত থাকে, তারা যদি যথাযথভাবে তাদের দায়িত্ব বা নির্বাচন পরিচালনাটাকে যদি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যর্থ হয়, তখনই কিন্তু দেশে অগণতান্ত্রিক একটি সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে থাকে। তো আসলে একটি দেশে সুশাসন হচ্ছে একটি উন্নয়নের একটি ধারা। এই উন্নয়নের ধারাটাকে নিশ্চিত করবার জন্য বা উন্নয়নের ধারাটাকে যেন আরো বেশি অগ্রগামী করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তো এজন্যই কিন্তু আসলে রাষ্ট্রে একটি সুশাসন প্রতিষ্ঠা করা বা সুশাসনের যে সকল বৈশিষ্ট্যগুলো আমরা দেখি, সেগুলো আসলে বিরাজ করা কিন্তু প্রয়োজন। এবং শুধুমাত্র কিন্তু এই উন্নয়নটি কিন্তু আসলে শুধুমাত্র শাসক বা যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের দ্বারাই কিন্তু এই কাজটি কিন্তু কখনো একা করা সম্ভব নয়। এক্ষেত্রে রাষ্ট্রের সুশীল সমাজ, জনসাধারণ এবং রাষ্ট্রের সকল জনসাধারণকে যার যার নিজস্ব অবস্থানে থেকে যদি রাষ্ট্রের নিয়ম নীতি বা সংবিধান সম্মত উপায়ে যদি তার অধিকার সম্পর্কে বা প্রত্যেকে তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন থাকে, তখনই আমরা বলতে পারবো যে আসলে সুশাসন প্রতিষ্ঠা হয়েছে। আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে এরপর থেকে তোমাদেরকে পড়াবো। ভালো থাকো।